গত ভিডিওতে আমরা ম্যাথের একটি সুপার সলিউশন দিয়েছিলাম। ম্যাথের সুপার সলিউশনে আমি কোর্সটা দেখছি ম্যাক্সিমাম, অর্থাৎ বলা যায় যেহেতু 90 মার্কের প্রশ্নে 50% অ্যানসার করতে হবে। সেই প্রশ্নে আমি আমাদের হিসেব করে দেখলাম প্রায় 60% কমন ছিল। তো কিছু স্টুডেন্ট আছে, আমার যারা কিছু স্টুডেন্ট আছে তাদের রিকোয়েস্ট প্লাস আদার্স যারা ভিউয়ার্স আছে তাদের রিকোয়েস্টে সামনে যেহেতু ফিজিক্স পরীক্ষা, সেই ফিজিক্স পরীক্ষার জন্য একটি সুপার সলিউশন এবং তার সমাধান করার জন্য বলছিল বা কমেন্টে জানিয়েছিল। আজকে ফিজিক্সের সুপার সলিউশন থেকে কিছু সমস্যাগুলি আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনায় আমরা চলে আসি। আজকে যে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় ভেক্টর। ভেক্টরের সবথেকে বহুল পরিচিত এবং যে কমন প্রশ্নটি রেগুলার আমরা দেখি কম বেশি প্রতি বছর হয় এ বোর্ডে কিংবা অন্য বোর্ডে, ঢাকা বোর্ড অর্থাৎ কারিগরি বোর্ডে তো একটাই বোর্ড, কিন্তু বিভাগ অনুযায়ী কোর্সটা হয় টেকনোলজি চেঞ্জ হয়ে, যেমন কম্পিউটারে বা এগ্রিকালচারে অথবা টেক্সটাইলে, এই তিন ধরনের অংশে দেখা যায় এই কোর্সটা বারবার পড়ছে। এজন্য সুপার সাজেশনের আওতাভুক্ত এই কোর্সটা নিয়ে আমাদের আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখা হয় তাহলে এই সামুদ্রিকের বা বলের বা ভেক্টর যোগের সামুদ্রিকের সূত্র ও এর সাথে লব্ধের মান দিক নির্ণয় আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। আশা করি সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখে অর্থাৎ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে। এবং এর সাথে আরেকটা নির্দেশনা থাকবে, এটা পড়ানোর সাথে সাথে যদি হাতের কাছে কলম বা খাতা থাকে, যদি নোট করে নেওয়া যায় তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চলুন আমরা আজকের আলোচনাটি শুরু করি। ভেক্টরের সামান্তরিক সূত্র, এই কোর্সের দুইটা পার্ট আমরা দেখতে পারি, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র ও এর সাহায্যে লব্ধের মান দিক নির্ণয়। তাহলে প্রথমত আমাদের যেহেতু এটা একটা বড় প্রশ্ন, গ বিভাগের প্রশ্ন, এই কোর্সে 8টি মান বরাদ্দ থাকে, তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এখানে 2-3 মার্ক বরাদ্দ আছে। সো আমরা এই সূত্রটা যাতে স্কিপ না করি, সূত্রটা থেকে আমাদের মূল থিওরিতে চলে আসব। এখন সূত্রটা ছিল কোন সামান্তরিকে একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু। আচ্ছা, এখানে কিছু বলছে সন্নিহিত বাহুটা আসলে কিভাবে চিনব। সন্নিহিত বাহু চেনার একটা উপায়, দুইটা বাহুর একটা কমন বিন্দু থাকবে। দুইটা বাহু যদি একটা কমন বিন্দু থাকে তাহলে বলতে পারি এটা সন্নিহিত বাহু, এটাও সন্নিহিত বাহু, কারণ এর একটা কমন বিন্দু আছে। তাহলে এখান থেকে বলতে পারি দুটি সন্নিহিত বাহু যদি একই সময়ে একই কোণ আসে, একই সময় বলতে একটা নির্দিষ্ট সময়, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কোনো সময় হবে না, একটি নির্দিষ্ট সময় একই কথা বলতে আমি ডাইরেক্ট এই সামুদ্রিক চিত্রে চলে যাচ্ছি। এই ও বিন্দু হতে একই কোণের উপর ক্রিয়াশীল দুটি ভেক্টরের পি আর কিউ দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত, অর্থাৎ এই ও বিন্দুতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ, সামুদ্রিকের কর্ণ কোনটা, বি ও বি হচ্ছে সামুদ্রিকের কর্ণ, এই ও বি কর্ণই হচ্ছে লব্ধির মান আর দিক নির্দেশ করে। আমরা এখানে লব্ধির মান ও দিক নির্দেশের জন্য লব্ধির মানকে আর দ্বারা প্রকাশ করছি। তাহলে চলুন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। এখন সর্বপ্রথম লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মানের ক্ষেত্রে এখান থেকে যে উপাত্তগুলো দেওয়া আছে আমরা যদি সাইড করে লিখে নিই, কোণ এ ও সি সমান সমান আলফা, অর্থাৎ এ ও সি এখানে আলফা কোণে ক্রিয়াশীল। এখন আলফা কোণে ক্রিয়াশীল এবং আবার বলতে পারি আলফা একটি সূক্ষ্ম কোণ। এখন আর কিছু কথা আছে, আমরা সামুদ্রিকের ক্ষেত্রে জানি যে এখানে দুই জোড়া বাহু আছে, প্রত্যেক জোড়াই একে অপরের বিপরীতে সমান্তরাল থাকে। সমান্তরাল মানে এখন ও থেকে এ যা হবে
সি থেকে বি এরও একই মান হবে, আবার ও থেকে সি দেওয়া হবে, এ বি সেই একই মান হবে। তাহলে লেখা যায় এখান থেকে ও সি সমান এ বি। ও সি মান দেওয়া আছে কত কিউ, এ বি এর মান আমরা প্রথমে লিখতে পারি অতএব এ বি সমান কিউ। আবার ও এ এর বর্ধিতাংশের উপর বর্ধিতাংশ মানে ও থেকে এ পর্যন্ত এর যে নতুন করে বাড়তি অংশের উপর এই বি বিন্দুতে বর্ধিতাংশের উপর বি বিন্দুতে বি এর লম্ব টানি। এখন আমাদের লম্ব যেহেতু টানা শেষ, লম্ব যেহেতু এখানে টানা শেষ, তাহলে এখান থেকে বলা যায় এটা একটা কি 90 ডিগ্রি। অতএব লেখা যায় কোণ বি এর এ সমান এক সমকোণ, এক সমকোণ। তাহলে আমরা এবার এটা যদি আমরা একটা এই অংশটা যদি মুছে দিই, তাহলে থাকে এই সম্পূর্ণ একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাই সমকোণ এখানে এরটা একটা সমকোণ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বি ও এন থেকে পাই এখন বিহরণ ত্রিভুজ থেকে পাই এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি উপপাদ্য ছিল পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি ও ত্রিভুজ স্কয়ার, ও ত্রিভুজ মানে ও থেকে বি তার স্কয়ার, ও বি স্কয়ার সমান লম্ব, লম্ব বলবো বি এ, যেহেতু লম্ব টানছিলাম তাহলে বি এ তার স্কয়ার প্লাস ভূমি কোণটা ও থেকে এন পর্যন্ত ভূমি, লিখতে পারি কত ও প্লাস ও এন, সরি এখানে একটু ভুল আছে, ও এন তার স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি ও বি স্কয়ার সমান বি এন তার স্কয়ার প্লাস, আসলে ও থেকে এন পর্যন্ত এইভাবে আছে, পরে বাকি যে অংশ ছিল এটা সম্পূর্ণ পেতে গেলে কি করতে হবে একটু বিবেচনা করি। এই খাপ অর্থাৎ এই কলমের মুখ এবং এই কলম সম্পূর্ণ যদি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়, এর 2 এর 3, তাহলে এই সম্পূর্ণ 5 সেন্টিমিটার আমরা কখন পাবো? এই দুটো যখন যোগ করব তাহলে আমরা 5 সেন্টিমিটার পাবো। তাহলে ও থেকে এন কখন পাবো? এই দুটো আলাদা আলাদা করে যখন যোগ করব তখন এটা পেয়ে যাব। তাহলে লেখা যায় কত ও এ প্লাস এ এন তার স্কয়ার। পরবর্তী অংশটা ও বি তার স্কয়ার সমান বি এন স্কয়ার প্লাস, এখান থেকে এই অংশটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার অর্থাৎ ও a স্কয়ার প্লাস 2 ও a ইনটু b অর্থাৎ an প্লাস an তার স্কয়ার। এখন এটাকে আমরা যদি এক নম্বর সমীকরণ দিই, সমীকরণ দেওয়ার পর পরবর্তীতে একটু চিন্তা করি এই অংশটার কাজ আমাদের সম্পূর্ণ ত্রিভুজের জন্য হয়ে গেছিল। এখন বাকি দিকে ছিল শুধুমাত্র এই অংশটা, ছোট্ট এই পরবর্তীতে ত্রিভুজটা আঁকছিলাম সেই ত্রিভুজটার কাজ করব। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এখানে আগে থেকে লিখে দিছি, এখান থেকে a n এর মান কত হবে, a n এর মান আমরা নির্ণয় করে নিয়েছিলাম এবং a b n এর মানটাও নির্ণয় করে নিয়েছিলাম। এই মানটা যদি আমরা এখানে বসাই এই সমীকরণে তাহলে লিখতে পারি OB। এখন আমি চিত্রটা আবার সম্পূর্ণ করে দিচ্ছি বোঝানোর উদ্দেশ্যে, এটাকে মুছে দেওয়া হয়েছিল। এখন OB এর মান ছিল r, সেই r স্কয়ার শুধুমাত্র মান বসিয়ে bn টা আসলে কোথা থেকে পাচ্ছি, এই যে b থেকে n এর মান পাইছিলাম ab sin আলফা,
এখন লেখা যায় কত bn মানে a b sin আলফা তার উপর স্কয়ার প্লাস ওই এর মান কত আছে ও থেকে a পর্যন্ত মান ছিল p এর উপরে স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু a এর মান পেয়েছিলাম ab cos আলফা। এখন এখানে লিখবো ab মান কত এখন এই যে ab সমান মানে কি লেখা ছিল q লেখা ছিল তাহলে এখন ab এর মান লিখতে পারি q cos আলফা প্লাস a এর মান কত ab cos আলফা মানে q cos আলফা তারপরে স্কয়ার ছিল এজন্য স্কয়ার। আশা করি এই অংশটা এই মান বসানো অংশটা সকলে বুঝতে পেরেছেন। এর যে পরবর্তী ক্যালকুলেশনটা সেই ক্যালকুলেশনটা এভাবে আসবে অতএব r স্কয়ার সমান ab স্কয়ার ab এর মান কত q স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস p স্কয়ার প্লাস কত 2pq cos আলফা প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা। এখন এই cos আর sin যদি আমরা একসাথে আনি এর পরের অংশটা আমি এখানে লিখে করে দিচ্ছি। উপরে যদি আমরা সম্পূর্ণ অংশটা লিখি সম্পূর্ণ অংশটা যদি এখানে লিখি r স্কয়ার সমান পাইছিলাম কিউটা যদি কমন দিয়ে রাখি sin স্কয়ার আলফা প্লাস এই cos স্কয়ার আলফা ইনটু p স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন r স্কয়ার সমান যে q স্কয়ার প্লাস এটার মান কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইনটু সমান আমরা জানি কত 1 অতএব 1 ইনটু যদি লিখতে চাই যে p স্কয়ার প্লাস 2p q cos আলফা। এখন r এর মান একবার যদি আমরা লিখতে চাই এখানে রুট মুক্ত যদি করতে চাই তাহলে এখানে বর্গকে সেখানে কি হবে রুট হিসেবে অতএব p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমাদের লব্ধির মান এই পর্যন্তই ছিল লব্ধির মান। এর পরবর্তী যে অংশটা আছে লব্ধির দিক নির্ণয়। এখন লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটা প্রথমে আসবে দিক নির্ণয়। দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি tan থিটা সমান লম্ব বাই ভূমি এখানে লম্ব কত ছিল bn ভূমি কত oa প্লাস an। এখন যদি এখানে মান বসাই tan থিটা bn এর মান ছিল ab sin থিটা a মান ab sin আলফা বাই ও এর মান ছিল p প্লাস an এর মান ছিল ab cos আলফা। এখন tan এটা সমান দেখা যায় ab এর মান ছিল q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তাহলে আপনারা আসলে বুঝতে পারছেন যে বিষয়টা কত সহজ ছিল কিন্তু শুধুমাত্র সুস্পষ্ট ধারণা ছিল না তাই আমাদের এই অংশটা এত জটিল মনে হচ্ছিল। আশা করি আপনারা সকলেই লব্ধির মান এবং লব্ধির দিক বুঝতে পেরেছেন। আর যারা এই অংশটা বুঝতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি এখানে বলবো ত্রিভুজ এ বি এর থেকে পাই। এখন sin থিটা মানে কি sin থিটা বা sin এখানে আলফা কোণ আছে লম্ব বাই ত্রিভুজ লম্ব ছিল কত লম্ব ছিল bn আর ত্রিভুজ ছিল ab। এখান থেকে আমরা মান তৈরি করে দিয়েছিলাম কিসের মান bn এর মান সমান সমান কি লিখতে পারি nb বা bn একই ab sin আলফা। অনুরূপভাবে cos এরটাও আমরা মান বের করে শুধুমাত্র মান বসানো হয়েছে। আশা করি আপনারা
এই সামান্তরিকের বলের সূত্র আর ভুলবেন না। এর পরবর্তীতে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেম টু সেম রিলেটেড একটি অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনাটা করব। সামান্তরিকের যোগের সূত্র উপপাদ্যটি আমরা প্রমাণ করেছি। এখন এই রিলেটেড যেসব অঙ্ক করে সেই সমস্ত অঙ্ক থেকে একটি সমস্যা আলোচনা করা হচ্ছে। দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করে। তো এই রিলেটেড অঙ্কে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত ধরি কি ধরব, দুটি ভেক্টর রাশি P ও Q, অতএব প্রত্যেকটার মান 5 একক, অতএব Q সমান বলা যায় 5 একক। আবার মধ্যবর্তী কোণ থিটা বা আলফা যেটাই ধরি না কেন কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান ও দিক নির্ণয়। লব্ধির মান হচ্ছে কোনটা? লব্ধির মান আর কত, আর থিটার মানটা কত। এই থিটার মান হচ্ছে দিক নির্ণয়। এখন আমরা জানি সমাধানে চলে আসতে পারি। সমাধানে প্রথমে লিখতে পারি আমরা জানি লিখব লব্ধির মানের যে সূত্র ছিল √p² q² 2p q cos আলফা। এখন এখানে যদি আমরা মান বসাই, p এর মান আছে, q এর মান আছে এবং মধ্যবর্তী কোণেরও মান দেওয়া আছে। p মানে 5² 2p মানে 5, q মানে 5 cos 120। এখন লব্ধির মান আর সমান, যদি এটা ক্যালকুলেশন করি 25 প্লাস 25 প্লাস 15 এখানে cos 120 এর মানটা কত? আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 120 এর মান হলে মাইনাস হাফ। তাহলে আর এর মান এখানে লেখা যায় 50 প্লাস 50, যদি একবারে করি এখান থেকে কাটাকাটি থেকে আসছে 25, আর এর মান লেখা যায় √25, অতএব r সমান 5 একক। তাহলে অতি সহজ এবং সংক্ষিপ্ত ভাবে আমরা লব্ধির মানটা নির্ণয় করতে পারলাম। এখন লব্ধির দিক নির্ণয়ের জন্য আমরা যে কাজটা করব, লব্ধির দিক নির্ণয়ের একটি সূত্র ছিল দিক নির্ণয়। দিক নির্ণয়ের যে সূত্র ছিল tan থিটা সমান q sin আলফা বাই p প্লাস q cos আলফা। এখন এখানে যদি আমরা মান বসাই, q এর মান কত ছিল 5 sin 120, আর এখানে 5 প্লাস 5 cos 120। এখন এটা যদি ক্যালকুলেশন করি, sin 120 এর মান √3/2 ভাগ, এখন একবার ক্যালকুলেশন যদি আমি করে দিই এখানে 5/2। এখন এই অংশটা নিচের অংশটা লসাগু করে উপরে ভাগে নিচে ভাগ থাকলে গুণ হয়ে উঠে যায়। আমরা দেখতে পারি 5 গুণ √3 গুণ 2, নিচে থেকে 5 গুণ 2,
5 5 কাটা 2 2 কাটা ঠিক আছে √3 এটা আসলে আমরা কিসের মান পেলাম tan থিটার মান পেলাম এখন অতএব থিটা সমান লিখতে পারি tan ছোট আমরা এইভাবে লিখি tan থিটা সমান tan 60 ডিগ্রি tan tan কাটা ঠিক আছে থিটা সমান 60 ডিগ্রি তাহলে এই 60 ডিগ্রি হচ্ছে আমাদের এই লব্ধির দিক নির্ণয় তাহলে এই রিলেটেড অঙ্ক আমরা আশা করি সকলে করতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে আমাদের সার্থকতা আশা করি আগামীতে ফিজিক্স সাজেশন আরো কিছু আলোচনা বা সমস্যা নিয়ে আলোচনা করব যা পরবর্তী দিনে আপনারা পাবেন আমাদের ভিডিওটা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটি লাইক এবং ফলো করে রাখবেন ধন্যবাদ